নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্যা জার্নালিস্ট চ্যানেল। আজকে যে আলোচনা করব একটু মন দিয়ে শুনবেন। সেই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যেন মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বা এই মোদিসার বিজেপি, যারা নতুন ভারতের স্বপ্ন দেখাচ্ছেন একদল হিন্দুত্ববাদীদের, তারা কি আসলে পার্টিশনের ফলে বাংলা বিভাগের পরে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু, বিশেষ করে যারা দলিত মতুয়া সম্প্রদায়, তাদের বিরুদ্ধে? এই প্রশ্নটা আমি এই কারণে তুললাম, পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার মালকানগিরি, অর্থাৎ মতুয়া ভূমি থেকে মালকানগিরি, এই বিস্তীর্ণ অঞ্চলে দেখা যাচ্ছে আজকে মতুয়াদের ভোট নেওয়ার পরে বিজেপি বাস্তবে মতুয়াদের রক্ষাকারী তো দূরস্থান, অনেক ক্ষেত্রে তাদের জানমাল, তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেন আমি হঠাৎ করে এই প্রেক্ষাপটটা এমন একটা ব্রডার অ্যাসপেক্ট নিলাম, যেখানে বনগা, বাগদা, গাইঘাটা, নদিয়া, মালদার এক অংশ, তার সাথে সুদূর উড়িষ্যার মালকানগিরিকে একটা ক্লাব করলাম। আগেই বলি, আপনারা যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখেন এবং কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, তাদের অনুরোধ করব আরো বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। তাহলে বাংলা এবং বাঙালির স্বার্থে ভারতের বাস্তব সাধারণ মানুষের কি দুরবস্থা তার ছবিটা তুলে ধরার ক্ষেত্রে, বা বিশ্ব পরিমণ্ডলের কোথায় কিভাবে পরিবর্তন ঘটছে এবং সেটা সাধারণ মানুষের বিরুদ্ধে যাচ্ছে, একটা ক্রনি ক্যাপিটালের পক্ষে যাচ্ছে বলে যে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করি, সেটা সার্থকতা। একেবারে সরাসরি বিষয়ের মধ্যে প্রবেশ করি। আপনারা জানেন যে আমাদের এখানে যে এসআইআর এর ফর্ম জমার তারিখ বাড়ানো হয়েছিল, গতকাল 11ই ডিসেম্বর সেটা শেষ হয়েছে। অথচ অন্য 5টা রাজ্যে, যেরকম উত্তরপ্রদেশে, যেরকম গুজরাটে, যেরকম মধ্যপ্রদেশে, সময়সীমা কিন্তু আরো বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাড়ানো হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, কিভাবে ইলেকশন কমিশন ষড়যন্ত্রী কমিশন হয়েছে, আমাদের বিভিন্ন এপিসোডে আমি আলোচনা করেছি, আপনারা দেখতে পারেন। কিন্তু যে কথা গত 2-3 মাস ধরে বারবার বলছিলাম এবং আমাদের প্যানেলের প্যানেলিস্ট নিয়ে আলোচনাও আমি করেছি, যে সবচেয়ে বেশি বাদ পড়তে চলেছেন, সবচেয়ে বেশি দুরবস্থার মধ্যে পড়তে চলেছেন মতুয়ারা। পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রায় 50-60 হাজার মতুয়া, যারা 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম ছিল এবং 2025 সালের এসআইআর ফর্ম, ডিজিটাল ফর্ম যাদের দেওয়া হয়েছে, এই ঠাকুরবাড়ির এক শ্রেণী, অর্থাৎ মতুয়া মহাসংঘের অন্যতম 2 নেতা, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর, তাদের বোঝানোর ফলে তারা এই সিএতে আবেদন করে বসে আছে। এবং সিএতে আবেদন করার ফলটা খারাপ হতে যাচ্ছে। সুকৃতি রঞ্জন বিশ্বাস বারবার এটা বলেছিলেন, তিনি এই আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। আমরা জানি মতুয়াদের লক্ষ লক্ষ মানুষ নাগরিকত্ব পান না বলে বিরাট অভিযোগ আছে। সত্যিই তারা পাসপোর্ট করতে পারেন না, কিন্তু তারা ভোটার ছিলেন। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে, কারণ সুপ্রিম কোর্টে উত্তর 24 পরগনার থেকে একটি সংস্থা মামলা করেছিল যে যারা সিএতে আবেদন করেছে তাদেরকে এইবার ভোটার কার্ডের জন্য ছেড়ে দেওয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্টে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, যারা ভারতের নাগরিক নয়, যারা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে আগত বলে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তারা তো নাগরিকই নয়, তাহলে তাদের কি করে ভোটার কার্ড দেওয়া যাবে? এরপরে একটা বিরাট
মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিশাল সংশয়, বিশাল ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবং 2002 সালের সাথে ম্যাপিং হয়নি এরম লক্ষ লক্ষ মতুয়া রয়েছে, যে মতুয়ারা বিজেপির ওপর ভরসা করে ভোট দিয়েছিলেন। শান্তনু ঠাকুরদের কথায় এবং বিজেপির নেতাদের কথায় তারা এই 800 টাকা দিয়ে হিন্দু সার্টিফিকেট কিনে সিএতে ফর্ম ফিল আপ করেছিলেন, যারা হয়তো এই আবেদন না করলে এবার ভোটার লিস্টে তাদের নামও থাকতো। তারা বিরাট সংশয়ে পড়েছেন। তারা তো আসলে দেশের মধ্যে থেকেই নিজ ভূমে পরবাসী হয়ে গেলেন। তারা এই বিজেপির একটা শ্রেণীর ভুল বোঝানোর জন্যে, এবং অ্যাজ অন টুডে আজকেও যখন আমরা আলোচনা করছি, আমি দেখছি বিজেপির যিনি অন্যতম নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বলছেন ব্যাপারটা ঠিক হয়ে যাবে। শান্তনু ঠাকুর আপনারা জানেন, যখন এই রকম একটা অবস্থান চলছে, তার মধ্যে তিনি সপরিবারে লন্ডন বেড়াতে চলে গেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় উঠেছিল, সকলে দেখেছিল। অন্যদিকে ওই অনশনের ওই অবস্থান ক্যাম্পে কিন্তু সিপিএমের সুজন চক্রবর্তী, শুভঙ্কর সরকার কংগ্রেসের গেছিলেন, মমতা বালা ঠাকুরের পাশে বসে তারা আন্দোলন করেছিলেন তৃণমূলে, যে বিষয়টা সমস্যার সমাধান করা হোক। কিন্তু বিজেপি এমন ভুল বুঝিয়েছে। আমি সৌমিত্র খানের দেখলাম, যত হিন্দু মতুয়া তারা সবাই ভোটার হবে, এটা নিয়ে কোনো অসুবিধে নেই। শান্তনু ঠাকুররা বোঝাচ্ছিলেন যে আপনাদের নাম পরে আবেদন করে তোলা যাবে, কোনো কিছুই কিন্তু হবে না। প্রথম কথা, কত লক্ষ মতুয়ার ম্যাপিং হয়নি। প্রথম কথা, বাদ গেছেন প্রায় 3 লক্ষ থেকে 3.5 লক্ষ, এমনি বাদ চলে গেছেন, তারা নাম তুলতে পারছেন না। এরপরে আরো একটা 50,000 মতো তারা সিএতে আবেদন করে বসে আছেন, আবার ফর্ম ফিল আপ করেছেন, তারা বাদ চলে যাবেন। তার উপরে 2002 সালের নানা রকম আত্মীয় স্বজনের পরিচয় দিয়েছিলেন, সেই ম্যাপিং যদি না হন, অ্যাকচুয়ালি কত মতুয়া যারা ভোটার ছিলেন 2024-এর ইলেকশনে বিজেপিকে ভোট দিয়েছিলেন একটা বড় সেকশন, তাদের নাম কিন্তু আর ফাইনালি থাকবে না। এটা হলো কেন? এটা হলো বিজেপির ভুল বোঝানোর জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেমে পড়েছেন। গতকাল আমরা দেখেছি তিনি কৃষ্ণনগরে বিরাট সভা করেছেন। যে সিটগুলো মতুয়া প্রভাবিত তারা জিতেছিলেন, বিজেপি জিতেছিল, সেই সিটগুলো বিরাট পরিমাণে বিজেপির লোয়ার লেভেলে ধস নামতে শুরু করেছে। আমি মালখানগিরির সাথে আলোচনা এই কারণেই করলাম, আপনারা জানেন কি না জানি না, আমাদের এখানে মিডিয়ায় আসেনি। পূর্ববঙ্গ থেকে যখন উদ্বাস্তু মতুয়ারা এদেশে আসে, তাদের 60-এর দশকের শেষে 70-এর দশকে, তাদেরকে যখন অন্য জায়গায় দণ্ডকারণ্য প্রজেক্টে পাঠানো হয়, তখন একটা বড় সেকশন নমশূদ্র মতুয়া, তাদেরকে পাঠানো হয়েছিল উড়িষ্যার মালকানগিরিতে MV26 প্রজেক্টের অন্তর্গতভাবে। এবং আমি এটা নিয়ে বিস্তারিত আসবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সেখানে এক আদিবাসী রমণীর হত্যাকে কেন্দ্র করে কিভাবে মতুয়া সম্প্রদায়ের ভোট নিয়ে জেতা বিজেপির লোকেরা মুখ ফিরিয়ে নিয়েছে, এবং 500 থেকে 700টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। গ্রামের পর গ্রাম বাঙালি মতুয়ারা ফাঁকা হয়ে গেছেন, পালিয়ে গিয়েছেন। এবং অবস্থা এমন, কংগ্রেসের এমএলএ উড়িষ্যার, বিজেপির এমএলএ, তারা বলছেন মিনি মণিপুরের মতো অবস্থা। অন্যদিকে মোহন মাঝি, যিনি উড়িষ্যার চিফ মিনিস্টার বিজেপির, তিনি বলছেন স্বাভাবিক আছেন। কারফিউ ঘোষণা করা হয়েছে, ইন্টারনেট কেটে দেওয়া হয়েছে। এটা নিয়ে আসবো। আগে আমি আপনাদের একটা জিনিস বোঝাই, যে 2021 সালের ভোটের ফলাফল এবং রাজ্যে কটা বিধানসভা এলাকায় মতুয়াদের ভোটের প্রভাব রয়েছে। আমি সমস্ত দিক থেকে তথ্য পরিসংখ্যান নিয়ে যা দেখেছি, কমবেশ 40টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে মতুয়াদের প্রভাব আছে। যদি আপনি আরো সুনির্দিষ্ট করে বলেন, তাহলে প্রায় 30টি বিধানসভা কেন্দ্র রাজ্যের আছে, যেটাতে 30% অ্যান্ড মোর মতুয়া, অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের ভোট যেদিকে যাবে, সেই দিকে এই বিধানসভাগুলোর ফলাফল কিন্তু নির্ধারিত হবে। উত্তর 24 পরগনা,
দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, কোচবিহার, হাওড়া, মালদা এবং হুগলির কিছু, বর্ধমানের কিছু পকেট অঞ্চল। তার মধ্যে গত নির্বাচনে এই 30টা আসনের মধ্যে যদি 12টি আসন কিন্তু বিজেপি জিতেছিল। সুনির্দিষ্ট করে যে আসনগুলোতে মতুয়ার সংখ্যা একেবারে নির্ধারিত, মানে মোর দ্যান 40-50%, সেই সিটগুলো কিন্তু বিজেপি বার করে নিয়েছিল। কোন কোন আসন? গাজল, কৃষ্ণগঞ্জ নদিয়ার, রানাঘাট দক্ষিণ, হরিণঘাটা, বাগদা, বনগাঁ দক্ষিণ, বনগাঁ উত্তর, গাইঘাটা, এই আসনগুলো তারা জিতে যায়। কৃষ্ণনগরে তাদের ভোটের প্রভাবে বিজেপি জিতে যায়। আপনারা জানেন মুকুল রায় জিতেছিল। এবং বুধবার নয় বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিং করেছেন তাতে বিপুল পরিমাণে মতুয়ারা আসে এবং মমতা বলেন, আমি আপনাদের নাগরিকত্ব বাদ দিতে দেবো না, ভোটার বাদ দিতে দেবো না, আপনাদের ডিটেনশন ক্যাম্প হবেন ইত্যাদি ইত্যাদি। কি হবে না হবে সে তো পরেকার কথা। কিন্তু মূল প্রশ্নে যদি আমরা যাই, তাহলে যে পরিমাণে মতুয়া আসনে বাদ যাচ্ছে, অ্যাকচুয়ালি সুনির্দিষ্টভাবে বললে 12টি আসন জিতেছিল বিজেপি, 18টি আসন জিতেছিল তৃণমূল। কিন্তু এই 12টি আসন এবং পরবর্তীকালে আরো দুটো লোকসভা তারা যেভাবে ধরে রেখেছিল, সেই ভোটে কিন্তু ওভারঅল একটা বড় পরিমাণে ইম্প্যাক্ট পড়তে চলেছে। এই কারণে পুরোটাই ভুল বোঝানো হয়েছিল। ভুল কেন বোঝালেন তার দায় কিন্তু আজকে শান্তনু ঠাকুরদের নিতে হবে। এই যে মানুষগুলো যারা হয়তো ম্যাপিংয়ের ফলে ভোটার তালিকায় নাম উঠত, 40,000 50,000 কত আমি জানি না সংখ্যাটা হবে, এবং তাদের মধ্যে খুব কম সংখ্যকই নাগরিকত্ব পাবেন। কারণ যা বলা হচ্ছে, একজন নাগরিকত্বের আবেদন করার পরে 2-3 মাস সময় লাগে, তাকে প্রমাণ করতে হয় তিনি ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে বাংলাদেশ বা পূর্ববঙ্গ থেকে এখানে আসেন, প্রমাণ করা খুব শক্ত। তার পরবর্তীকালে হিয়ারিংয়ের পর হিয়ারিং, যেটা ডিএম অফিসে হয়ে ফাইনালি কতজন পাবেন সেটা নিয়ে কিন্তু একটা বিরাট 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 সংশয় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপি তাহলে এই ঝুঁকিটা নিলেন কেন? অমিত শাহ এবং তার সাকরেদ শুভেন্দু অধিকারী, আমি এই শব্দবন্ধ সাকরেদ এই কারণেই ব্যবহার করলাম। শুভেন্দু অধিকারীর আপনার যদি টুইটার হ্যান্ডেলে যান, দেখবেন সবার আগে ফুটে ওঠে অমিত শাহর সাথে তার ছবি। তারা যে ন্যারেটিভটা তৈরি করেছিল যে বাংলাদেশি, মুসলিম, রোহিঙ্গা এবং ঘুষপেটিয়া, তাদের আমরা লক্ষ লক্ষ নাম বাদ দেব। অ্যাকচুয়ালি আমরা এই চ্যানেলের মাধ্যমে, আমার এই ক্ষুদ্র ইউটিউবের মধ্যে বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম এইটা সম্পূর্ণ একটা মিথ্যে ন্যারেটিভ। আজকে সেই মিথ্যে ন্যারেটিভ কার্যত ধরা পড়ে গেল, এবং ধরা পড়ে যাওয়ার পরে যেটা দাঁড়ালো, সেটা আমরা যেটা বলেছিলাম বারবার, যে মতুয়া সম্প্রদায়ের একটা বিরাট সেকশন মানুষের সামনে একটা বড় রকম বিপদ আসতে চলেছে। তাদের দ্বিমুখী বিপদ। এক, যারা সিএতে আবেদন করবে তারা যদি অরিজিনাল ভোটার হয়, সবকিছু বানিয়ে থাকেন, আধার কার্ড বানিয়েছেন, ভোটার কার্ড বানিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্যান কার্ড আছে, এবার সিএতে আবেদন করে আপনি প্রথমেই বলে দিলেন আপনি বাংলাদেশি নাগরিক, তাহলে আপনার এই ভোটার তালিকায় নাম থাকার কোনো সম্ভাবনা নেই, যেটা জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির কোর্টে হিয়ারিং এর পর পরিষ্কার হয়েছে। এখনো বিজেপির যারা ভুল বোঝাচ্ছেন যে না এই 3 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে, আমি পরিষ্কারভাবে বলতে চাই তারা মিথ্যে কথা বলছেন। তার কারণ হচ্ছে, ইলেকশন কমিশন যার ভিত্তিতে এসআইআর করছে, সেটা ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 1952 সালে, তাতে স্পষ্টভাবে বলা আছে যে ভারতের নাগরিকরাই ভারতের ভোটার হতে পারবে। অর্থাৎ আপনি যদি নিজে থেকেই ডিক্লেয়ার করে দেন আপনি ভারতের নাগরিক নন, তাহলে আপনার পক্ষে আর কখনোই ভোটার হওয়া সম্ভব নয়। আমার কাছে একাধিক ব্যক্তি ব্যক্তিগতভাবে ফোন করে বলেছিলেন আমাদের ভুল বুঝিয়ে সিএ ফর্ম ফিল আপ করা হয়েছে, এখন আমরা কি করব? আমি তাদের বলেছিলাম আপনারা অপেক্ষা করুন, দেখুন কি হয়। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পরে যদি ভুল তথ্য দেওয়া হয় তাহলে তো আরো সাংঘাতিক, যে সিএতে আবেদনও করেছি আবার অন্যদিকে হলো, তাহলে তারা কিন্তু বিরাট বিপদে পড়ে গেলেন। এবং জেনে বুঝে বিজেপি
মূল লিডারশিপ, গুজরাটি দুই নেতা, বিজেপির মূল যারা ডিএনএ আরএসএস এর লোকেরা এটা জানতো না, এটা তো হতে পারে না। তারা জেনে বুঝে কিন্তু এই বিপদের মুখে ঠেলে দিয়েছেন। এটা নিয়ে বারবার কিন্তু বলছিলেন বাম এবং কংগ্রেস, মমতা ব্যানার্জিও বলেছিলেন, কিন্তু বিজেপি একটা উল্টো ন্যারেটিভে এবং মতুয়ারা তাদের উপর চোখ বন্ধ করে ভরসা এবং বিশ্বাস করছিলেন, ঠিক উড়িষ্যার মালকানগিরিতে তারা যেভাবে করেছেন। এবং আপনারা কি অদ্ভুত মিল দেখুন, অদ্ভুত সমাপতন দেখুন, যে এই মতুয়া সম্প্রদায়ের ভোট নিয়ে কিন্তু মালকানগিরিতেও বিজেপি 2024 সালে যেতে, 2019 সালে যেতে বিজেপির পরপর এমএলএ আছে, এমনকি 2000 সালেও বিজেপি জিতেছিল, তারপরেও বিজেপি জিতেছিল। কারণ মালকানগিরির ওই দণ্ডকারণ্যের MB-26 এর ওই অঞ্চলে 80,000 বেঙ্গলি পপুলেশন, সেখানে ভোটারদের মধ্যে মোর দ্যান 50,000। এবং আমি গত নির্বাচনের ভিডিওগুলো দেখছিলাম, ঠিক যে কায়দায় ঢাকঢোল বাজিয়ে এই পিয়ার ঠাকুরদের ছবির সামনে, মতুয়াদের শীতলা মন্দির, অন্যান্য মন্দিরের সামনে উৎসবের মতো করে বিজেপি ভোট চেয়েছে, সেখানে তাই চেয়েছে। এবং এই মতুয়াদের ভোটেই কিন্তু নরসিংহ মাটকামি কিন্তু জয়ী হয়েছে, এবং জয়ী হওয়ার পরে কিন্তু মতুয়ারা তাকে সংবর্ধনাও দিয়েছে। তাহলে গোটা ঘটনাটা কি দাঁড়ালো? অর্থাৎ আমরা ভোট নেব ঠিকই, কিন্তু তোমাদের রক্ষাকর্তা হিসেবে কাজ করব না। আজকে ওই উড়িষ্যায় আদিবাসীদের মধ্যে একটা বিজেপিদের বড় সংগঠন আছে, আপনারা জানেন, গ্রাম স্টেনকে হত্যা করা হয়েছিল কেউনঝর, এবং কন্টিনিউয়াস আরএসএস এর বিভিন্ন সংগঠন, হিন্দু সংগঠন কিন্তু ওখানে কাজ করে। তারা আজকে কিন্তু এই বাংলাদেশি মতুয়াদের বিরুদ্ধে নানা রকম প্রশ্ন তুলতে শুরু করেছে। আপনারা জানেন যে উড়িষ্যায় বিজেপি সরকার আসার পরে কিভাবে পশ্চিমবঙ্গের যে গরিব পরিযায়ী শ্রমিকই বলা চলে, অথবা হকার বলুন, ফেরিওয়ালা বলুন, মুসলিম যদি হয় পরিচয়ে হিন্দুরাও কিভাবে উৎপীড়িত হচ্ছে, কিভাবে তাদের ধরে ধরে নিয়ে গিয়ে জেলে ভরা হচ্ছে, জানিয়ে মহুয়া মৈত্র থেকে শুরু করে শামীম বারবার সরব হয়েছে, মামলা হয়েছে। সেই উড়িষ্যায় বিজেপি যাদের ভোট নিয়ে জিতলো মতুয়া সম্প্রদায়ের মালকানগিরিতে, সেই ঘটনাটা কেন্দ্র করে এমন একটা ঘটনা ঘটেছে যেটা সম্প্রতিকালের ইতিহাসে আমাদের এখানে মিডিয়ায় বেশি করে আসেনি, অত্যন্ত দুর্ভাগ্য, বাংলা মিডিয়া সেভাবে আসেনি, তাদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি গোটা ঘটনাটা সংক্ষেপে বলি। ওখানে মালকানগিরিতে পদ্মিনী নামক একজন আদিবাসী মহিলার সাথে একটা কোনো বাঙালি ছেলে ডিসপিউট হয় জমি জমাকে কেন্দ্র করে, একেবারে পারিবারিক বিবাহ। পরে মহিলার খুন হন, তার দেহ উদ্ধার হয় এবং তার বডির মাথাটা পরবর্তীকালে বহু দূরে এক জায়গায় পাওয়া যায়। এদের অভিযোগ হচ্ছে বাঙালি ছেলে হত্যা করেছে, করতে পারে, কোনো ব্যক্তিগত খাড়াখাড়িতে করতে পারে। সেটাকে কেন্দ্র করে এর আগেও হয়েছিল বাঙালিদের বিরুদ্ধে একটা বড় অভিযান, কারণ উড়িষ্যায় বিজেপি আসার পরেই এই বাংলা ভাষায় যারা কথা বলে তাদের বিরুদ্ধে একটা ক্ষোভ দেখানোর জায়গা হয়েছে। কারণ আপনারা জানেন হিন্দি হিন্দি হিন্দুস্তান হচ্ছে বিজেপির মূল ন্যারেটিভ। সেইখানে অদ্ভুতভাবে তাদের একের পর এক বাড়ি MB-26 জ্বালিয়ে দেওয়া হয়, বাড়ি লুণ্ঠন করা হয়, ভাঙচুর করে দেওয়া হয়, অগ্নিসংযোগ করে দেওয়া হয়, প্রাণ ভয়ে তারা পালান। 1 সপ্তাহ হয়ে গেছে মালকানগিরির ওই অঞ্চলে কারফিউ জারি হয়েছে। আপনারা ভেবে দেখুন, 2 লক্ষ 2.5 লক্ষ মানুষের মধ্যে 80,000 বাঙালি এবং 50,000 একটা সলিড মতুয়া ভোট। শুভরঞ্জন মণ্ডল, যিনি এই মতুয়া সমাজেরও নেতা, আদিবাসীরও নেতা ওই অঞ্চলের, তিনি হচ্ছেন মালকানগিরি বাঙালি সমাজের প্রেসিডেন্ট। তারা বলছেন যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। গৌরাঙ্গ কর্মকার, যিনি প্রেসিডেন্ট, তিনি বলছেন যে ধরে ধরে বাঙালিদের গ্রাম থেকে উৎখারের একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে। যদিও জেলার এসপি বলছেন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ডিএম বলছেন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, প্রচুর পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে। কিন্তু এই যে দাঙ্গা লাগানো হলো, মানে জাতি দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা নয়, যারা মেরেছে তারা আদিবাসী, হয়তো বিজেপি তাদের দাবি করবে হিন্দু,
আর যারাদের ঘর জ্বালানো হয়েছে, ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে হাজারে হাজারে মানুষ, তারা সবাই বাঙালি মতুয়া সম্প্রদায়ের মানুষ। আপনারা জাস্ট ভেবে দেখুন, রাত্রিবেলা পুরো গ্রামের পর গ্রাম, প্রায় 14-15টি গ্রাম ঘিরে ধরে এই কাজ করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা একবারও বলেছেন? একবারও তো বলেননি। সেই কারণেই আমার আজকের এই ভিডিওটার এই প্রশ্নটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে এই যে আদিবাসী, নবশূদ্র, মতুয়া যাদের ভোট নিয়ে, এরা বেশিরভাগই গরিব মানুষ, স্বল্প শিক্ষিত মানুষ, চাষাবাদ করেন, পুজো পার্বণ নিয়ে নানা রকম ব্যস্ত থাকেন, খুব বেশি শিক্ষিতও নন। এরা সবাই পূর্ববঙ্গের মানুষ। আজকে বনগাঁ, বাগদা, গাইঘাটা, নদিয়া, হরিণঘাটা থেকে শুরু করে গাজল, রানাঘাটের একটা সেকশন যারা এসছেন, তাদের একটা বড় সেকশন পূর্ববঙ্গ থেকে আসা। কিছু মানুষ এখানে ছিলেন। আর ওই সুদূর উড়িষ্যার মালকানগিরিতে যেখানে দণ্ডকারণ্য প্রজেক্টে পাঠানো হয়েছিল, তারাও কিন্তু মতুয়া, আদিবাসী মানুষরা তাদের উপর অত্যাচার করেছে। এরা কিন্তু সব হচ্ছে দলিত মানুষ। কেন এই কাজ করা হলো? কেন এটা হলো? এই প্রশ্নটা তো আপনাদের মনের মধ্যে যাওয়া স্বাভাবিক। দেখুন, পশ্চিমবঙ্গের মতুয়াদের ভুল বুঝিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হলো। উল্টো দিকে মালকানগিরির মতুয়াদের বাড়ি জ্বলে গেল। ওইখানে বিজেপি বিধায়ক, তিনি মতুয়া ভোটে জিতেছেন। আর পশ্চিমবঙ্গের যে অঞ্চলগুলোতে নাম কাটা যাচ্ছে, বনগাঁ, বাগদা, হরিণঘাটা ইত্যাদি এলাকা, বনগাঁর 2টো আসন, রানাঘাট রয়েছে, সেখানেও কিন্তু বিজেপির বিধায়ক। তারা ভরসা করে কিন্তু বিজেপিকেই ভোটটা দিয়েছিল 2021 সালে। আর উড়িষ্যার মালকানগিরিতে তারা ভরসা করে কিন্তু বিজেপিকেই জিতিয়েছে। আমি ছবি দেখছিলাম, বিজেডির লোকেরা গিয়েও মতুয়াদের মধ্যে প্রচার করেছিলেন, ঢোল বাজিয়েছিলেন, বিজেপির লোকেরাও করেছিলেন। কিন্তু বিজেপির লোকেদের যেভাবে মতুয়ারা বরণ করেছিল, আমরা জানি তারা কিভাবে বরণ করে তাদের ঠাকুরদের দেবতার স্থানে, মন্দিরের সামনে, সেটা করেছিল। আমি একের পর এক ভিডিও দেখছিলাম। আজকে তারা সবাই গৃহহারা। এইখান থেকেই আমি প্রশ্নটা তুলতে শুরু করেছি। আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন, তারা মন দিয়ে ভাবুন, তাহলে মূল বিজেপি, যার ডিএনএতে শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ করেছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তো এই মতুয়া সম্প্রদায়ের কোনো জায়গা ছিল কি? ছিল না। এই পূর্ববঙ্গের উদ্বাস্তুদের জায়গা ছিল কি? ছিল না। বরঞ্চ পশ্চিমবঙ্গের হিন্দু যোদ্ধা, এই ভাগীরথীর পশ্চিম পাড়ে, তারা জনসংঘের একটা বড় ভিত্তিভূমি ছিল। বিজেপির ভোট ছিল, মেদিনীপুরে ছিল। তাহলে তারা মতুয়াদের কি সত্যি বিরোধী? না হলে এই ভুল বোঝানো কেন? না হলে মালকানগিরিতে এইভাবে মানুষ ঘর পুড়ল কেন? মালকানগিরি ইন্টারনেট বন্ধ, কারফিউ লিফট হয়নি এখনো, ধীরে ধীরে কিছু মানুষ ঘরে ফিরছে, কিন্তু তাদের সর্বশান্ত চলে গেছে। আমার এখানে বিস্তারিত হিংসের ছবি দেখানো যাবে না, তার জন্য আমি দেখাতে পারছি না। আর পশ্চিমবঙ্গে মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। হয়তো তাতে ইলেকশনে ফায়দা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপি কি তাহলে ভোটটাই নেওয়া কাজ? তাদের রক্ষাকর্তা হিসেবে থাকার কোনো দায় বা দায়িত্ব কেউই নেই। রণেন্দ্র প্রতাপ সোহাইন তো ঠিকই বলেছেন, বিজেডির এমএলএ, যে মিনি মণিপুর হয়ে গেছে। কই মুখ্যমন্ত্রী মোহন মাঝি বিজেপির একবারও তো গেলেন না। বিজেপির কোনো মন্ত্রী তো এখনো পর্যন্ত মালকানগিরিতে যাননি। বাঙালিরা শুধুমাত্র ওই প্যাটিস বিক্রেতা, তিনি ময়দানের কোথায় কি প্যাটিসের মধ্যে চিকেন প্যাটিস না ভেজ প্যাটিস বিক্রি করছিলেন বলে হিন্দুত্ববাদী কিছু শক্তি বলা চলে, বা যাদের সনাতনীতে আঘাত হয়েছে, তারা প্যাটিস ফেলে দিয়ে তাকে মারধর করলো, মামলা হলো, বেরিয়ে এলো। আর হুমায়ুনের এই বাবরি মসজিদ বিতর্কের মধ্যে আবদ্ধ থাকবেন। আপনারা শত্রু মিত্র চিনতে শিখুন, প্রশ্ন তুলতে শিখুন। শুধু ভোট নেওয়া নয়, বিজেপিকে দায়িত্ব নিতে হবে। ভোট নিতে গেলে মতুয়াদের মিথ্যে কথা বলা চলবে না, রক্ষা করতে হবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। নমস্কার।